দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, আপাতত একটি লাইন দিয়েই চলবে ট্রেন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত, গাজীপুরে 48 আর ময়মনসিংহে গ্রেপ্তার 22 জন। দখল দূষণে বিপর্যস্ত কুমিল্লার পুরাতন গোমতী নদী, শুধু নোটিশ পাঠিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। এবারে পুরো আয়োজন। পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম নবনির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে। এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনেই ট্রেন চলাচল করবে বলে জানা গেছে। যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। এই সেতু হওয়াতে আমাদের খুব সুবিধা, যাতায়াত ঢাকা যাতায়াতের এবং কি এই এলাকার যত যাবতীয় মালামাল পরিবহন যাতায়াতের সুবিধার জন্য ঢাকা মালামাল যাতায়াতের জন্য খুব সুবিধা হয়েছে, বা আমাদেরও সময় অল্প লাগবে। কাল থেকে আপনার ট্রেন মোটামুটি 5-7টা গেছে। ব্রিজ থেকে প্রথম ট্রেন আসছে রাজশাহী থেকে ছেড়ে আসা। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা এবং টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় থাকা এসব নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং সাংবাদিকরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেছেন। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে 12 থেকে 13 ভাগ শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের 44 জন কর্মকর্তা নিহত হওয়ার কথা জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Thousands of people, including children, have suffered life-altering injuries. Resources will be needed to implement victim-centered reparation programs. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থানে সংগঠিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহির মুখোমুখি হওয়া। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। আমার কার্যালয় এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত। Are dismantled or completely overhauled. তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বুধবার একটি মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন এবং নিরপেক্ষভাবে। ট্রাইব্যুনালের রায় ঘোষণার বিষয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল। এর আগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পরে গুমের মামলায়
এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের পরবর্তী তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশনা দেন বিচারপতি। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 8 দফা দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্তরা। 8 দফা দাবির মধ্যে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় এখনও আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় সঠিক বিচার হয়নি। নতুন করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে সচিবালয়ের দিকে রওনা হন আন্দোলনকারীরা। হাইকোর্ট মোড়ে পুলিশ বাধা দিলে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন তারা। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 22 জনকে আটক করেছে সেখানকার পুলিশ। গত 24 ঘন্টাতে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে পুলিশ সুপার কাজী আক্তারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সকলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও 40 জন। এছাড়া খুলনায় আওয়ামী লীগ নেতা সহ 14 জন এবং গাজীপুর জেলায় গ্রেপ্তার হয়েছে আরও 8 জন। আগামী 7 দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালীর আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার দুপুর 12টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে আগুনে পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। কাফি বলেন, মঙ্গলবার রাত 1টার দিকে রাজপাড়া গ্রামে কাফির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় তার বাবা মা সহ পরিবারের 6 সদস্য ঘরের ভেতরেই ছিলেন, তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে দিতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথে এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমান শেখের সন্ধান দাবিতে সিরাজদি খান থানা এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করে নিখোঁজের স্বজন এবং এলাকাবাসী। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমানের সন্ধানের দাবিতে বেলা 11টার দিকে সিরাজদি খান বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে থানা ঘেরাও এবং হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ সময় মাঠে থাকা পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে 3 দিনের আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ থেকে চলে যান তারা। দখল দূষণে বিপর্যস্ত কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদী। গড়ে তোলা হয়েছে অনেক স্থাপনা। প্রাকৃতিক এই জলাধারে ফেলা হচ্ছে ময়লা আবর্জনাও। কর্তৃপক্ষ শুধু নোটিশ পাঠিয়েই দায়িত্ব সারছেন। কুমিল্লা শহর ঘেঁষে বয়ে গেছে গোমতী নদী। একসময় বর্ষায় বন্যায় এর প্রবাহ বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকত স্থানীয়রা। 60-এর দশকে নদীটির গতিপথ পরিবর্তন করা হয়। তখন শহরের কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ
পুরাতন বা মরা গোমতী হিসেবে পরিচিত হয়। এই গোমতীর ভিতরে আমরা অনেক সময় সাঁতার কেটেছি, নিয়মিত গোসল করেছি। নদী গর্ভের জায়গা দখল করে তারা নিজেরা বাড়িঘর তৈরি করেছে। গত কয়েক বছরে নদীর দুই পাড় দখল করে কাঁচা পাকা অনেক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এই অভিযোগে 522 ব্যক্তির তালিকা করে নদীর জায়গা ছেড়ে দিতে বারবার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। অব্যাহত আছে দখল দূষণ। অবৈধ দখলদারের কারণে পরিবেশটা খুব নোংরা অবস্থায় চলে গেছে। নদী দূষণমুক্ত তো হয়েছে, দখল হয়েছে। পয় নিষ্কাশনের লাইনটা কুমিল্লা এই গুমতি নদীর এই নদীতে দিচ্ছে। মশার আক্রান্তে আমরা খুব জলযুক্ত অবস্থায় আছি। ময়লা মুক্ত করে আমাদের নদীর পাড়ের মানুষকে স্বাস্থ্যসম্মত বেঁচে থাকার অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। পুরাতন গোমতী নদী সহ কুমিল্লা নগর এলাকার বহুমাত্রিক উন্নয়নের জন্য 2021 সালের ডিসেম্বরে একনেক সভায় 1,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ওনাদের এনওসি নিয়ে আমরা অগ্রসর হব। আমাদের প্রজেক্টের মেয়াদ আরও 1 বছর বেড়েছে। আশা করি এই প্রকল্পের মানে বিশেষ করে এই কম্পোনেন্টের একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো। গোমতীর অনেকটা অংশ কচুরিপানা ও আবর্জনায় ভরে আছে, নষ্ট হচ্ছে নদীর পানি, ফলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন দুই পাড়ের বাসিন্দারা। দীপ্ত বার্তাকক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছে আদালত। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তফার আদালতে তোলা হয় সাইফুল ইসলামকে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে 3 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি এবং হত্যার ঘটনায় সাবেক এই পুলিশ কমিশনারের বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মধ্যরাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে চট্টগ্রামে সচেতনতা অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রিয়াজউদ্দিন বাজারে ঘণ্টাব্যাপী এই অভিযানে ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে সচেতনতা কার্যক্রম চালান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করায় 3 দোকানিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় বেশ কয়েকটি সবজির আড়ত এবং দোকানকে সতর্ক করা হয়েছে। কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর নোম্যান্স ল্যান্ড থেকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। দক্ষিণ বাঁশজানি সীমান্ত গ্রামে 2 দেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে 1.5 ঘণ্টার পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। এর আগে রোববার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার 978-এর 9S সাব পিলারের পাশে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায় বিএসএফ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবাহী বাসে আগুনে হেলপার সাবির মিয়া দগ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতরাত 2:30টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ব্রিজের উপরে পার্কিং করে রাখা গাংচিল পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতরে তল্লাশি চালিয়ে ঘুমিয়ে থাকা বাসের হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাসের হেলপার সাবির মিয়ার বাড়ি লৌহজং উপজেলায়। পরিবহন খাত এবং বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশে মূল্যস্ফীতি অনেকটা সময় ধরেই চলছে, এটা কমানো সম্ভব হচ্ছে না, কিন্তু যাত্রাবাড়ি, কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে চাঁদাবাজি হচ্ছে। পরিবহন খাতের চাঁদাও বন্ধ হয়নি। বুধবার রাজধানীতে জাগো নিউজ আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজ, অর্থনীতিবিদ ডক্টর এম আকাশ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিআইডিএসের সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি এবং বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলোচনায় অংশ নেন।
ডায়াগনস্টিক মিশন অন ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের আওতায় মঙ্গলবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রেখেছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রিসার্চ ডিপার্টমেন্টের পরিচালক গোলজাল নবী, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দোহা, আইডিবির পক্ষে ডক্টর আজমি ওমের এবং মোহাম্মদ নাসিস সুলাইমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন ও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান। ইসমাইলি ইমামতের দিওয়ানে রহিম আল হুসাইনি আগা খান পঞ্চমের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের লিসবনে স্থানীয় সময় মঙ্গলবার এই অভিষেকটি অনুষ্ঠিত হয়েছে। ইসমাইলি সম্প্রদায়ের নেতারা 50তম বংশগত ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের প্রতিশ্রুতিও দেন। বিশ্বজুড়ে ইসমাইলিরা 35টির বেশি দেশে তাদের জামাতখানায় লাইভ স্ট্রিমের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করেছেন। রহিম আল হুসাইনি আল ভাষণে ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতি, পার্থিব এবং আধ্যাত্মিক বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইসমাইলি জামাতের আধ্যাত্মিক এবং বস্তুগত কল্যাণের যত্ন নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক রহমতুল্লাহ আলাহি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং সমন্বয় সনদ প্রদান করা হয়েছে। সকালে কামারখন্দ উপজেলার চৌবাড়িয়া ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ এবং সমন্বয় সনদ তুলে দিয়েছেন। জেলার 134টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম এবং দশম শ্রেণীর প্রায় 743 জন মেধাবী ছাত্রীকে বৃত্তি এবং সমন্বয় সনদ প্রদান করেন খাজা টিপু সুলতান। আন্তর্জাতিক প্রসঙ্গ, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের পর নেতানিয়াহু এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি জানান, হামাস শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প, কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে। এ বিষয়ে আরব দেশগুলো একমত। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বিভিন্ন উপকূল থেকে 389 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার স্প্যানিশ উদ্ধার পরিষেবা এই অভিবাসীদের উদ্ধার করে। উদ্ধারকৃত অভিবাসীদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। 7টি আলাদা নৌকায় অভিবাসীরা ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছায়। উদ্ধার করা অভিবাসীদের ল্যানজোরেত, ফুর্তেভুয়েতোরা এবং এল হিয়েরো দ্বীপে স্থানান্তর করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলতি বছরের জানুয়ারিতে 4752 জন অভিবাসী 72টি নৌকায় ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছায়, যা গত বছরের তুলনায় 32 ভাগ কম। এবারে খেলার খবর। শুধু গ্রুপ পর্ব নয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের সামর্থ্য রাখে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ফরম্যাটের বিশ্ব আসরের আগে বিপিএল খেলা নিয়ে আফসোস নেই এই ক্রিকেটারের। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আত্মবিশ্বাস নয়, দলের ওপর আস্থা থেকেই অধিনায়ক শান্তর কণ্ঠে এই প্রত্যয়। সেই সাথে কোচের মন্তব্যের সাথে দ্বিমত করে ব্যাখ্যাও দিলেন এমন বক্তব্যের। ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে, বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলছে টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল। আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে। এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আমি কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের। রাওয়ালপিন্ডিতে টেস্ট জেতার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ওই উইকেট সম্পর্কে ধারণাটা তাই বাড়তি পাওয়া শান্তদের। রাওয়ালপিন্ডিতে খুব ভালো এক্সপেরিয়েন্স, আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম। সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে,
আমার মনে হয় 6-7টা ক্রিকেটার তো আছে। সো এই এক্সপেরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি। 19 ফেব্রুয়ারি আরব আমিরাত ও পাকিস্তানে শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার রাত 1:45 দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। আপাতত একটি লাইন দিয়েই চলবে ট্রেন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত। গাজীপুরে 48 আর ময়মনসিংহে গ্রেপ্তার 22 জন। দখল দূষণে বিপর্যস্ত কুমিল্লার পুরাতন গোমতী নদী। শুধু নোটিশ পাঠিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন। সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।